সেট 5-এর প্রথম ভাগে 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিয়েছি, এক এক করে ধরে ধরে আলোচনা করছি। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ করো, 3 ভাগ শূন্যস্থান রয়েছে ইকুয়াস টু 0.6। এখানে আমাদের কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 3কে কত দিয়ে ভাগ করব তবে হবে 0.6। তার মানে আমরা 0.6 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে দেখো 0.6 এটা দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে 3 এখানে দেখো দশমিকের পরে এক ঘর, আমরা এখানে দশমিকের পরে এক ঘর দিয়ে দিলাম, তাহলে এই দশমিক কিন্তু উঠে গেল। তার মানে এখানে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। তাহলে 5, 6, 30 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই শূন্যস্থানে কত বসবে? এখানে বসবে 5। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 8 ও -8 এর মধ্যে পার্থক্য কত। তার মানে হচ্ছে কি পার্থক্য মানে এখানে বিয়োগ করতে বলেছে। তাহলে 8 বিয়োগ -8, তার মানে দেখো 8 এখানে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 8 হলো 8 8 কত? 16। তার মানে 8 ও -8 এর পার্থক্য হচ্ছে কত? 16। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 15 এর বিপরীত। দেখো 15 এর বিপরীত কী হবে? -15। তারপরে এখানে 4 নম্বরটা রয়েছে পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা। দেখো পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা এটা কেমন হবে? নিচের ভূমিতল 5টা হবে। তাহলে এখানে ভূমিতল নিচের একটা তল উপরে একটা তল দুটো হলো, আর যেহেতু ভূমিটা পঞ্চভুজাকার তার মানে 500 তল হচ্ছে 5টি, তার মানে এখানে হবে 7টি তল হবে আমাদের। তাহলে পঞ্চভুজাকার প্রিজমের তল হচ্ছে 7টি। এরপরে 5 নম্বরে বলেছে 800 এর 5%। তাহলে 800 এর 5% কত হবে? 800 গুণ 5/100। তাহলে 100-র দুটো শূন্য, এখানে 800-র দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 8 কত হচ্ছে? 40। তার মানে 800 এর 5% হচ্ছে 40। এরপরে রয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে, তার মানে অপশান হবে এ নাম্বারটা। 7 নম্বরে বলেছে 0.24কে শতকরা প্রকাশ করি। তাহলে 0.24কে আগে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিকের জন্য একটা 1, তার ডান দিকে দুটো সংখ্যা রয়েছে, তার মানে দুটো শূন্য হবে, অর্থাৎ 1 0 0 সংখ্যাটা উপরে বসে গেল। তার সঙ্গে শতকরা যেহেতু প্রকাশ করতে বলেছে তাহলে 100%, 100 কেটে গেল, অর্থাৎ এখানে হবে 24%। এবার 8 নম্বরে বলেছে একটা সরল রয়েছে, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে আছে কত? -11। -11 আর +18। দেখো এখানে যদি আমরা এইভাবে করি -11 প্লাসে প্লাসে +18, আর এখানে প্লাসে মাইনাসে -16। তাহলে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস এখানে হচ্ছে 27 প্লাস এখানে হচ্ছে 18। তাহলে দুটো সংখ্যা বিপরীত হয়ে গেল, অর্থাৎ 27 থেকে আমরা 18কে বাদ দিব, তাহলে এখানে আবার কত হবে? 9, আর চিহ্ন হবে মাইনাসের। তাহলে এটা হলো। তাহলে এখানে আমরা অপশানটা পাবো হচ্ছে এ নাম্বার অপশানে পাবো -9। এরপরে 9 নম্বরে বলেছে একটি ঘনকের প্রান্তিক সংখ্যা। দেখো ঘনকের প্রান্তিক সংখ্যা কয়টা হবে? একটা ঘনকের বাহুর সংখ্যা বলেছে এখানে, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? দেখো ঘনক যদি এইরকম একটা চিত্র হয় তাহলে এখানে বাহুর সংখ্যা কয়টা হচ্ছে? দেখো এইদিকে 4টা, এদিকে 4টা, 8টা, 9, 10, 11, 12। তার মানে অপশান হচ্ছে আমাদের সি নাম্বার, 12 হবে অপশান। 0.12 2-এর উপর আবৃত সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 ঘর কিন্তু আবৃত একটা, তার মানে একটা 9 পাবো, একটা 0 পাবো। এইবার দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, মূল সংখ্যাটা 12 বসলো, বিয়োগ করব আবৃতর বাঁ দিকে যে সংখ্যাটা 1, তাহলে এখানে কত হলো? 11/90। অপশান হবে আমাদের এখানে এ নাম্বার অপশানটা। 2-এর 1 নম্বরে বলেছে আবার এখানে ভগ্নাংশে প্রকাশ করতে হবে আবৃত দশমিক সংখ্যাটিকে। তাহলে এখানে আমরা দশমিকের পরে দেখো 3 ঘর কিন্তু দুটো আবৃত আছে, তার মানে দুটো 9 পাবো আর একটা 0। এবার আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল, মূল সংখ্যাটা 7 0 2 8। আমাদের বিয়োগ করতে হবে আবৃত দুটো সংখ্যার বাদিকে যে 70 সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটা। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 728 থেকে আমরা যদি এখানে 20কে বাদ দিই, 70কে বাদ দিই, তাহলে কত হচ্ছে আমাদের? এখানে 8, উপরে 12 থেকে 7 গেলে এখানে হচ্ছে আমাদের 5, এখানে হবে 9, এখানে হবে 6, নিচে হবে 9 9 0। এবার আমরা কি করব? এটাকে কাটাকাটি যদি করি তাহলে দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 2 দিয়ে নিচে ভাগ করলে কত হবে?
4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 1 বাজবে, তাহলে 7 দুগুণে 14, 1 বাজবে, 9 দুগুণে 18, অর্থাৎ 3, 4, 7, 9, নিচে হবে 4, 9, 5। এটা হলো আমাদের ভগ্নাংশে প্রকাশ করা হলো। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বিশেষ ধরনের পিতলে 75% তামা, বাকিটা দস্তা, এরূপ 20 কিগ্রা পিতলে কত কিগ্রা দস্তা আছে আমাদের বের করতে হবে। তাহলে পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা। পিতলে তামার পরিমাণ কত আছে? 75%। তাহলে পিতলে দস্তার পরিমাণ কী হবে? বাকিটা যেহেতু বলেছে তার মানে 100 বিয়োগ 75%, তার মানে হচ্ছে কত? 25%। এবার বলেছে 20 কিগ্রা পিতলে কতটা দস্তা আছে, তাহলে আমাদের মোট পরিমাণ কত? 20 কিগ্রা, তার সঙ্গে 25% দস্তা, তাহলে 25/100, 25 দিয়ে 100কে কাটলে এখানে হবে 4, 4 দিয়ে 20কে কাটলে এখানে হবে 5, তার মানে হচ্ছে 5 কিগ্রা দস্তা আছে কি? 20 কিগ্রা পিতলে। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145, একটি সংখ্যা 725 হলে অপরটি কত? আমরা কি জানি অপর সংখ্যাটি কি হয়? লসাগু গুণ গসাগু বা একটি সংখ্যা। তাহলে লসাগু কত? এখানে 2175 গুণ হবে গসাগু হচ্ছে এখানে আমাদের 145, আর একটি সংখ্যা হচ্ছে আমাদের কত? 725। তাহলে অপর সংখ্যাটি কী পেলাম? লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। এবার 145 দিয়ে যদি আমরা 725কে কাটি, এখানে হবে 5, 5 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 4 5 20, 1 বাঁচলো, 15 হলো, 3 5 15, 2 বাঁচলো, 25 হলো, 5 5 25, অর্থাৎ অপর সংখ্যাটি কী হলো? 435। এবার 3-এর 1 নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে? তাহলে দেখো যেহেতু সংখ্যা দুটির গসাগু কত আছে? এখানে 48, তাহলে এখানে আমরা লিখে নিলাম সংখ্যা দুটির গসাগু সমান চিহ্ন 48, এবং এখানে আছে কি? সংখ্যা দুটির যোগফল। তাহলে সংখ্যা দুটির যোগফল কত আছে আমাদের? 384। এবার আমাদের সম্ভাব্য সংখ্যা দুটি বের করতে হবে। দেখো যেহেতু গসাগু আমাদের বলেছে 84, তাহলে আমরা কি করব? 84-র এখানে গুণিতকগুলো বের করব। তাহলে 84 গুণ 1, তার মানে হবে এটা 84। 84 গুণ 2 করব না আমরা, কারণ এখানে যেহেতু গসাগু বলছে জোর সংখ্যাগুলো দিলে কিন্তু গসাগু আর 48 বেরোবে না, আমরা বিজোড় সংখ্যাগুলো বের করব। তাহলে 84 গুণ 3, 84 গুণ 3 করলে কত হবে? 144। তারপরে বিজোড় সংখ্যা কত? 84 গুণ 5 করব, 4 করব না, কারণ 4 জোড় সংখ্যা। তাহলে এটা যোগ 84কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 240। এরপরের সংখ্যা কত? 6। তাহলে আমরা 6 দিয়ে গুণ করব না, আমরা 48কে আবার গুণ করব কত? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 336। এবার 336টা এখানে দেখো 384, এবার 9 বার দিলে কিন্তু এই 384 থেকে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুটো সংখ্যা বের করতে হবে। দেখো 48-এর সঙ্গে যদি আমরা 336 যোগ করি, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা 384 হয়ে যাবে, আর 144-এর সঙ্গে যদি আমরা 240 যোগ করি, তাহলে কিন্তু আমাদের আবার 384 হয়ে যাবে। তার মানে সম্ভাব্য যে সংখ্যা দুটো হতে পারে সেটা কি কী হতে পারে? অতএব সংখ্যা দুটি হতে পারে, কী কী হতে পারে? 48, 336 এবং 144, 240, অর্থাৎ এই দুটো সংখ্যা অথবা এই দুটো সংখ্যা আমাদের হতে পারে। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 650 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেটা হিসাব করতে বলেছে। তাহলে চিনির ব্যবহার কমাবো কত? 4%। প্রতিদিন চিনি আমরা ব্যবহার করি কত? 625 গ্রাম। তাহলে প্রতিদিন চিনির ব্যবহার কমাবো কত? 4% কমাবো কার? 625 গ্রামের। তাহলে 625 গুণ 4/100। এবার 4 দিয়ে 100কে কাটলে এখানে কত হবে? 25। 25 দিয়ে 625কে কাটলে এখানে 25, অর্থাৎ 25 গ্রাম চিনি আমরা প্রতিদিন ব্যবহার কমাবো। এখন আমরা প্রতিদিন কত ব্যবহার করব? 625 গ্রাম ব্যবহার করতাম, সেখান থেকে 25 গ্রাম কমিয়ে দিলাম, তার মানে 625 বিয়োগ 25, তার মানে আমরা এখন প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে রথের মেলা দেখার জন্য তোমার দাদু তোমাকে 50 টাকা দিলেন, তুমি সেই টাকার 70% মেলায় খরচ করলেও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলে।
কত টাকা খরচ করলে ও কত টাকা ভাড়ে জমা করলে। তাহলে দাদু আমাকে দিল কত, 50 টাকা, খরচ করলাম 70%, তার মানে কত খরচ করলাম, 50 টাকার 70%, তার মানে 70/100, 50 দিয়ে 100কে কাটলে এখানে 2 হবে, 2 দিয়ে এখানে 70কে কাটলে কত হবে, 35, তার মানে এখানে আমি 35 টাকা খরচ করলাম। তাহলে বাকি টাকা ভাড়ে জড়ালাম, ভাড়ে যদি জমাই আমরা 50 টাকার মধ্যে 35 টাকা খরচ করলাম বাকিটা, তার মানে এখানে হবে 50 বিয়োগ 35 টাকা, তার মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5, 3 আর 4 1, তার মানে হচ্ছে 15 টাকা ভাড়ে জমানো হলো এবং 35 টাকা খরচ করা হলো। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে পূর্ণিমার স্কুলে এই মাসে 25 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 25 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি এখানে একটা তালিকা দেওয়া রয়েছে। উপরের কাঁচা তথ্যগুলো সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা এবং সবথেকে বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে। এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা দেখো 13 রয়েছে এবং বৃহত্তম সংখ্যা সবথেকে রয়েছে 34। তাহলে আমরা কি করব, এখানে একটা তালিকা তৈরি করব। সেখানে এই তালিকাটাতে দেবো কি, প্রথম ঘটে দেবো ছাত্রছাত্রীর উপস্থিতি, তারপর দেবো ট্যালি মার্ক, তারপর দেবো পরিসংখ্যা, এবং এখানে যে লিখবো আমরা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটা শুরু করব 13 থেকে এবং শেষে পরপর লিখে ক্রমিক পর্যায়ে লিখে 34 পর্যন্ত আসবো। এখন আমরা দেখব এখানে 13 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কতদিন। দেখবে 13 জন ছাত্রছাত্রী, আমরা যদি সেখানে তথ্যগুলো থেকে দেখি শুধুমাত্র একদিন 13 জন ছাত্রছাত্রী এসছে। 14 থেকে আমরা যদি দেখি 14 জন, তাহলে সেখানে দেখব একদিনও আসেনি 14 জন। 15 দিনের ক্ষেত্রেও দেখবে একজনও আসেনি, 16 দিনের ক্ষেত্রেও তাই, 17 দিনেও তাই হবে, 18 দিনেও তাই হবে, 19 দিনেও তাই হবে, 20 দিনেও তাই হবে। কিন্তু 21 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের হচ্ছে একদিন। 22 দিন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের একদিন। 23 জন ছাত্রছাত্রী একদিনও উপস্থিত হয়নি। 24 জন ছাত্রছাত্রী আমাদের একদিনও উপস্থিত হয়নি। কিন্তু 25 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের 4 দিন। আর 26 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের 2 দিন। 27 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে একদিন। 28 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 3 দিন। 29 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের 4 দিন এবং 30 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের 5 দিন। আর 31 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে একদিন। 32 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের একদিন। 33 জন একজনও আসেনি একদিনও, এবং 34 জন ছাত্রছাত্রী এসছে একদিন। এখানে আমাদের এবার কি করতে হবে, আমাদের বলেছে এখানে 25 দিনের ছাত্রছাত্রীর উপস্থিতি দেখানো হয়েছে। এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো 25 আমাদের যোগ করে দেখাতে হবে। অর্থাৎ এখানে রয়েছে 1, 2, 3, 3, 4, 7, 8, 9, 10, 10, 3, 13, 13, 4, 17, 17, 5, 22, 23, 24, 25। তাহলে আমাদের এখানে 25 দিন ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা হয়ে গেল। তার মানে আমাদের এই ট্যালি মার্কটা যেটা বিভাজন তালিকাটা তৈরি করলাম সেটা আমাদের ঠিক আছে। এখন আমাদের ট্যালি মার্ক তৈরি করতে হবে। ট্যালি মার্কে কী করবো, এখানে 1 রয়েছে, তার মানে একটা দাগ দেবো এখানে আমরা। এখানে 1 রয়েছে, তাহলে এখানে 1 দেবো। এখানে শূন্যর জন্য আমাদের দিতে হবে না, এখানে 1 রয়েছে, তাহলে এখানে আমরা একটা দাগ দেবো। এখানে 4 রয়েছে, 1, 2, 3, 4। এখানে 2 রয়েছে, 1, 2। এখানে 1 রয়েছে, 1। এখানে 3 রয়েছে, 3। এখানে 4 রয়েছে, 1, 2, 3, 4। এখানে 5 রয়েছে, তাহলে 1, 2, 3, 4 দিয়ে আমরা এইভাবে দাগ দেবো। এখানে 1 রয়েছে, 1। এখানেও 1। এখানে শূন্য মানে দিতে হবে না, এখানে 1 রয়েছে, 1। এইভাবে আমাদেরকে এই বিভাজন তালিকাটা তৈরি করতে হবে। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমাদের পরিবারের মোট মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা এখানে বের করব মোট খাওয়া খরচ এবং অন্যান্য খরচ। তাহলে মোট খাওয়া খরচ এবং অন্যান্য খরচ কি আছে, খাওয়া খরচের জন্য 4,750 টাকা এবং অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে এখানে 1,650 টাকা। এবার কি বলেছে, এবার আমাদের বলেছে যে খাওয়া খরচ 10% বাড়ানো হয়েছে। তাহলে খাওয়া খরচ 10% বাড়ালে এখানে কি হবে, 4,750 গুণ আমরা 110 টাকা বাড়িয়েছি, অর্থাৎ 100 টাকার মধ্যে 110 হবে। সেক্ষেত্রে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য কেটে দিলাম। 475-এর সঙ্গে 11 গুণ করলে আমাদের এখানে হবে 5,225 টাকা।
এবার অন্যান্য খরচ কত বলেছে, 16% কমানো হয়েছে, তাহলে 16% অন্যান্য খরচ কত হয়েছে, 5,900 টাকা। তাহলে সেখান থেকে আমরা 16% কমালে কী হবে, 100-র মধ্যে 16 কমে গেলে এখানে হবে 84/100। তাহলে 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, 59-এর সঙ্গে 84 গুণ করলে আমাদের এখানে হবে 4,956 টাকা। এবার আমাদের 10% বাড়ানো এবং 16% কমানোর পরে মোট খরচ কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন মোট খাওয়ার জন্য এবং অন্যান্য খরচ হবে আমাদের এখানে 5,225 যোগ 4,956। তার মানে এখানে আমাদের এখানে দুটো মিনিটে যোগ করলে কত হবে, 1,181 টাকা এখন খরচ হচ্ছে। তাহলে আগে খরচ হতো কত আমাদের 10,650, আর এখন খরচ হচ্ছে 1,000 নয়, 10,181 টাকা। তাহলে খরচ কিন্তু আগেই বেশি হতো, তাই এখন আমাদের কম হচ্ছে। তাহলে এখন খরচ কমবে কত, 10,650 বিয়োগ 10,181 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমরা পাবো এখানে 469 টাকা। এরপরে 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই 7 নম্বর প্রশ্নটিতে বলেছে যে 2017 সালে একটি কম্পিউটার সেটের মূল্য ছিল 26,250 টাকা। 4% মূল্য বৃদ্ধির পর 2018 সালে তার মূল্য কত ছিল এবং 2019 সালে 4% কমলে তার মূল্য কত হবে। তাহলে দেখো 2017 সালে কম্পিউটারের মূল্য ছিল কত, 26,250 টাকা। মূল্য বৃদ্ধি পেয়েছে কত, 4%। তাহলে 2018 সালে তার মূল্য কত হবে, 26,250 গুণ 104। যেহেতু 4% বৃদ্ধি পেয়েছে, 104 হলে 100-র মধ্যে 104 হবে, তাহলে নিচে হবে 100। এবার এখানে 100 শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, আমরা এখানে থেকে 5 দিয়ে কাটলে এটা হবে 2, এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, এখানে 1 বাঁচলো 12 হলো, 5 দুগুণে 10, এখানে 2 বাঁচলো 25 হলো, 5 5 25। এবার 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 52। তার মানে 52-র সঙ্গে 525 যদি আমরা গুণ করি এখানে হবে 27,300 টাকা। এবার আমাদের কি বলেছে, 2019 সালে 4% কমে গেল, তার মানে এই 2018 সালে যে টাকাটা ছিল মূল্যটা, তার 4% কমলে কত হবে, তাহলে এখানে হবে 27,300 গুণ কমে গেল, অর্থাৎ 4% কমা মানে হচ্ছে 96 টাকা। 100 টাকার মধ্যে 96 টাকা হবে, এত টাকা। তার মানে 96/100, 96/100 হলে 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এবার 273-এর সঙ্গে 96 গুণ করলে আমাদের এখানে হবে 26,208 টাকা। এই অঙ্কটা এখানে কম্পিউটারের মূল্য হিসেবে দিয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় এটা শহরের লোক সংখ্যা হিসেবে দেখানো হয়েছে।